হ্যালো। কুন্তলা দেও আছে। ধন্যবাদ শতদল বন্ধু গ্রুপের সবাইকে আমি অনেক ভালোবাসা জানাচ্ছি, শুভেচ্ছা। আমার কি একটু দেরি হয়ে গেছে নাকি? আচ্ছা, হ্যালো শতদল, কি করব প্রথমে? দেখা যাচ্ছে কি আমাকে? কুন্তলা দেখা যাচ্ছে? হ্যালো, কিছু বুঝতে পারছি না। দেখা যাচ্ছে? ওয়েলকাম স্মৃতিদি কুন্তলা। হ্যাঁ, কি করব শতদল? কি করব প্রথমে, কি করব? আমি কিচ্ছু পারি না। দেখা যাচ্ছে। সবাইকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। দাঁড়াও, ফ্যানটা বন্ধ করে দিই। সবাইকে অনেক ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা, তাহলে কি করব প্রথমে? কবিতা পড়ব? শতদল, কবিতা পড়ি না প্রথমে? সুন্দরী না, এখন বুড়ি হয়ে গেছি। এখন আর সুন্দরী না। তাহলে আমি কবিতা পড়ছি প্রথমে। হ্যাঁ, আমি আসলে কি ভীষণ একটা অসুবিধার মধ্যে আছি। বই টই সব আমার কোথায়, আমি কোথাও খুঁজে পাচ্ছি না। তার জন্য আমি কারো কবিতা আনিনি। আমি আমার নিজের কবিতা, নিজের ছড়া এগুলি দিয়েই শুরু করছি। হ্যাঁ, সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি। আমি কবিতা পড়ছি। হুম, ঠিক আছে। প্রথমে মেঘের আংরাখা। তুই একটা নক্ষত্র, দেখেছি তোর উদ্ভাস, অথচ অদ্ভুত এক নীরবতায় মুখ ঢেকেই রইলি। কালো পর্দার পেছনে মেঘে ঢাকা তারা আমার। কবে সরাবি মেঘ? এমন তো ছিলিস না মা। ফুল্ল প্রজাপতির মতো ছিল তোর ডানা। রঙিন পাখা মেলে উড়ে বেড়ানোর শৈশবের জলছবি আটকে আছে আমার শরীরে ডাক টিকিটের মতো। আমি ভুলতে পারি না স্বপ্ন মাখা ইচ্ছেগুলি নিয়ে রোদ বৃষ্টির ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ উধাও হলি তোর নিজস্ব কঠিন অলিক অজ্ঞাত বেড়া জালে। প্রবেশপথ মেলে না আমারও। আগুনের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে তোকে পেয়েছি, অথচ তুই সইতে পারলি না জীবনের খরতাপ। জল ভেজা মেঘের পেছনে লুকিয়ে রাখলি তোর নক্ষত্র বৈভব। আমার শরীর জুড়ে যে ফুল ফোটে নিত্য, তোর শরীর জুড়ে যে তারই সৌরভ। আমি জানি একদিন তুই উদ্ভাসিত হবি, তুমুল বর্ষণে খসে যাবে মেঘের আংরাখা। আমার নিরবচ্ছিন্ন জাগরণের মঞ্চে হেসে উঠবি। নক্ষত্র লুক থেকে নেমে শক্ত পাথুরে মাটিতে সহাস্যে হাত আঁকবি জীবনের আলপনা। গান গাইতে? আমি তো গান জানি না শ্রীজি দাস, গানের গো জানি না গো। ওই কবিতা পড়ি আর কবিতা লেখি মাঝে মধ্যে, আর কিচ্ছু পারি না। আচ্ছা, দ্বিতীয় কবিতা পড়ছি। পরিযায়ী ডানা। হায় পরিযায়ী শ্রমিক, কি করে বাঁচবি তুই? ভিটে মাটি নেই, সংযোগহীন ঈশ্বর, দামামা বাজায় কাল। বড় আকাশ, তবুও ছায়া পড়ে না শরীরে। রক্ত চোখ ধেয়ে আসে,
মুঠো মুঠো প্রাণ চিরতরে নির্বাক ঘুম পরিবেশে। শোক হয়ে ওঠে রঙিন ছায়াছবির বেশে। শোক চাষ হয়, শোক লালন হয়, কবিতায় জাগে শোক কথা। শোক কর্ষণে জলধারা, প্রত্ন মাটির নিচে শোক কথাও উঠে আসে অনায়াসে। আঘাতের পর আঘাত, আরও আরও আঘাত, মাটিও সইতে জানে। কুয়াশার চাদর সরিয়ে কিছু কল্পকথার ধ্বজা উড়ে, কিছু রক্তাক্ত শব্দপথ বায়ুপথে, পৃথিবীও সইতে জানে। ও আমার পরিযায়ী, আয় ওরে আয়, গল্পকথার কল্পলোকের স্বপ্ন দেব, শূন্যের ভেতরে শূন্য দেব, পাজর খোলা লাভ দেব, চওড়া হাসির গোলাপ দেব, শস্য দানার স্বপ্ন দেব। ঠুকরে ঠুকরে যত খাবি তত আমার অন্তর্মুখের ডালা খুলবে। তোর শরীর জুড়ে ক্ষত আর ক্ষত, ক্ষতের মুখে প্রলেপ দেব। আরেকটু নয়নে ফুটবে ফুল, নয়নও সইতে জানে। হ্যাঁ, আপনি এখন ছড়াগুলি পড়লে মনে হয় ভালো হয়নি। ছোট গল্প, ছোট গল্প তো মানে কি, ছোট গল্পগুলি বইটি বললাম যে কিছু খুঁজে পাচ্ছি না এখন। কবিতা পড়বো না, ছড়া পড়বো, ছড়াও রেখেছি। কবিতা কিছু পড়ে নেই, তারপরে ছড়া পড়বো। ভাববিন্দুর আত্মকথা। হায় জীবন, তোর স্বর্ণখচিত আঁচল মেলে রেখেছিস বটে, আঁচলের ফুল তুলতে করেছি কিছু ভুল। নগ্ন পায়ের কাছেই ছিল সবুজ মখমলি ঘাস, আর ঘাসে ডাকা কিছু অরূপ রতন। চোখের দৃষ্টি আটকে গেল ঘাসেই, নরম ঘাসে সুখভুগে হেঁটেই গেলাম। দেখলাম না নিচের দিকে। ওরে জীবন, তুই করলি কি কেমন প্রহসন, জেনে বুঝেও মেতে থাকি খেলায়। এ খেলায় সুখ নেই, তবুও খেলি, সময়ের পাহাড় ভাঙে। খা খা অতলান্তের আমার বোধ বুদ্ধির ঘরে চিরকাল ঝরে গেল পানি। ছায়াছবির কিছু ভাঙ্গা চিত্র নিয়েই আমি খুশি, অঙ্ক মেলাবার চেষ্টাও করি না। অঙ্ক মনে হয় কারোরই মেলে না। বেলা কাটে নিছক ভালো আর মন্দের বেড়া জালে। বেশি ভাবলেই বিপদ, মাথার ভেতরে আবোল তাবোল, নাম না জানা কিছু ফুল, কস্তুরী নাবি হরিণের মতো পাগল পাগল। তাই তো কেউ যদি বলে ওদিকে নয়, যাই না, যাই না, আসলে মনে হয় ওদিকেই বা আছে কি। এদিকে এসো, দৌড়ে চলে আসি, গড্ডালিকায় ভাসি। কি বোকা বোকা লাগে সব, তবুও বলি দারুণ দারুণ। আমার ভেতরেও পাগলা অন্য এক মেহের আলী, স্বস্তির ছিটে ফুটাও নেই তার। তবে একেবারেই যে ভালো লাগে না তা তো নয়। জানি না কোন গ্রন্থিতে ক্ষরণ হলে আনন্দ হয়, আমারও হয়। গল্প ছবির কথকথায়, সুরের মোহকতায়, কিংবা রং পাল্টানো ছায়া রোদ্দুরের আলোমাখা গন্ধে, বৃষ্টিবিন্দুর টলমল অনুক্ষণের আবোল তাবলে। এই আবোল তাবলেই কেটে গেল জীবন, নিজেকে ভুজুং ভাজুং দিয়ে ভুলিয়ে রেখে আর কতকাল। চোখ ক্রমশ ঘোলাটে, হাম্বা হাম্বা রোবে ভীত সন্ত্রস্ত গাফি দৌড়ায়। বুদ্বুদ্ধির ঘরে ছিপি এঁটে নিরন্তর এই ওড়া, মেঘের ভেলায় ভেসে যাওয়া, ইচ্ছে করেই গভীরে না যাওয়া। আসলে ভয় আমার, যদি ডুবে যাই, হারিয়ে ফেলি আমার রান্নাবাটি, যদি হারিয়ে ফেলে আকাশের এই নীল, চোখ চাইতে এমন সবুজ প্রকৃতি। দুঃখ সুখের বিন্দু নিয়েই তো আমার আপন বাকন। যাগ্গে মরুকে, এত ভাবাভাবির কাজ নেই। জীবন যেমন চলছে তেমন চলুক, ছোটোখাটো এই ভাববিন্দুর চলাচলেই আমার জগৎ। ভালো, বেশ ভালো, একদিন তো খসে যাবেই ডানা। বন্ধুরা সব এসেছে, সবাইকে ভীষণ ভালোবাসা, ধন্যবাদ। এই শতদল, আমি তখন তোমাকে বলেছিলাম না আমি কিছু বলতে টলতে পারি না। আমার কতটুক জানা বলো, আমি ঘরে বসে কাজকর্ম
করি, ঘরের কাজ করি, আর মাঝে মাঝে একটু লিখি। আমার আর জানলেও আমি সেই কবিতায়, লেখালেখিতে, গল্পে আমার এইসব প্রকাশ করি। আমি বলতে কিছু পারি না, তার জন্য আমি পেছনে থাকি। বলার অভ্যেস নেই, সবাইকে আর বলতে পারি বলো? আমি তোমাকে আগেই বলেছি, আমি কিন্তু কিছু বলতে পারবো না, আমি শুধু পড়ে যাব, কবিতা পড়বো, ছড়া পড়বো, আর এসবই করবো। আমি বলতে টলতে পারি না, কি বলবো, আমার ক্ষমতা কতটুকু বলার। ভালোবাসা সুস্মিতা, অনেক ভালোবাসা। আমি একদম পারি না রে ভাই বলতে, তোমাকে আমি আগেই বলেছি। কোনটা অন্যরকম? আচ্ছা, আমি আর একটা কবিতা পড়ে নেই, তারপরে ছড়া পড়বো। ভালোবাসার কত কথা। বেশ খেলা চলছে তোমার সাথে, যা কিছু ব্যক্তিগত কবেই তো উনুনে পুড়েছে। তোমার এবং আমারও আসবটির ঝা চকচকে ধারে ছোঁয়াছুঁই চিহ্ন কাদা জলের। কুমিরের ঝলসানো দাঁতে কতবার গোলাপ, বারে বারে হাঁটতে চেয়েছি, তবুও না তোমার প্রলাপ। তুমুলে ওঠালে আধির ধ্বজা, নয়ন কি সইতে পারে? আমার মুক্তমালার ভেতরে জমে অশ্রুর বাষ্প, বিন্দু বিন্দু বাড়ি ধারায় তোমার টনক নড়ে। ফেল ফেল দৃষ্টিকথার উপরে গুনগুন স্মৃতির মৌমাছি, টুকরো টুকরো কোলাজে সব কিছু ভুলি। আহারে আহারে আমার মনোরম কুলুকুলু গঙ্গা, নির্মল বায়ু, কানে নির্নিমেষ চেয়ে থাকা স্মৃতিরেখা ধরে আসে ভ্রমর, দুমড়ে মুচড়ে বালু পাথর। ভালোবাসার জোয়ার, আশপাশের ফোঁস পেক পেক সময়, হাওয়ার আমফান নিমিষে উধাও। আহা, বড় মায়া হয়, চেতনা জুড়ে জুঁই ফুল সুবাস, ভালোবাসার ক্ষরণ। সইবে গো সইবে, এত রোদ দিলে জীবনভর, তাও জানি রোদের ভেতরে টুকরো টুকরো মেঘ, আমফানও সইতে পারি। শতাব্দী জুড়ে মা মাটির শস্যদানায় কত যে জীবন কথা, তোমাতে আমাতে বিরোধ, স্ববিরোধের কথামালা, জীবনের নকশি কাঁথা, আমফান সইব বই কি। সুশান্ত দা, অনেক শুভেচ্ছা, ভালোবাসা। জুড়ে জুড়ে হাসতেই আসে, ঠিক বলতে পারি না। ভালোবাসার কবিতা পড়ি। কই কি রেখেছি, কিছু খুঁজে পাচ্ছি না। বেলা শেষে দূর থেকে দেখছি উৎস থেকে বইছে জলের ধারা, অন্তরালে শুয়ে আছে আমার অতীতের নক্ষত্র কথা। কান পাতলে শুনি অজস্র শব্দের ধ্বনি, শতাব্দীর পর শতাব্দী ধ্বনি নিয়ে বাতাস কেমন হালকা। সায়ান্নের লাল আবিরগুলো আকাশে, পাখিরা ফিরছে নিজ ভূমে। প্রশ্ন ওঠে মনে, ভূমির ভেতরে যে স্থানিক বিন্দু, তার সত্যতা কতটুকু? চোখ জুড়ে এই পাহাড় নদী সমুদ্র, তার বিশ্বাসযোগ্যতা কতটুকু? হায়, জ্যোৎস্নাপ্লাবিত এই রাতের চাঁদ, বেলা শেষে ভারী হয় বাতাস, ভোরের আলোয় হালকা, পরতের পর পরত ঝেড়ে মুছে সাফসুত্র, জলের সিঁড়িতে চিহ্নহীন কাল। বাতাসের ইথারে তরঙ্গ যে আলো পৌঁছায়, তার কোনো দায় নেই পরিচিতি গড়ে তোলার। আকাশ ও মাটির মাঝখানে চিহ্নহীন মানুষ, আঙ্গুল চুইয়ে জলের রেখা, আমার ভেতরে অজস্র টুকরো টাকরা, ক্রমশ হচ্ছে চিহ্নহীন। বেলা শেষে ধমনীর শিরাবে নাম উঠছে নামছে জলস্রোত, জলস্রোতে মিশে যাচ্ছে আর
না না, বলতে পারি না, সত্যি কিছু বলতে পারি না বলার। আমি ওই লেখালেখি করি একটু, আর ঘর সংসার নিয়ে থাকি, সংসারের কাজকর্ম করি, রান্না বান্না, খাওয়া দাওয়া, ঘর মোছা, এসব নিয়ে থাকি। আর লেখাটা আমার ছোটোবেলা থেকেই অভ্যাস, একটু একটু না লিখলে আমার ভালো লাগে না, পড়া আর লেখা। আর কোথাও আমি গিয়ে কিচ্ছু বলি না, স্টেজে আমি উঠে আমি বলতে একদম পারি না। এখানে আসার পর তো অনেকে আমাকে প্রথম প্রথম বলেছিল আপনি একটু সঞ্চালনা করুন, আমি বলছি না বাবা, এসবে আমি নেই, আমি পারি না। প্রথমে অনেকে আমাকে খারাপই পেয়েছিল, কিন্তু পরে বুঝতে পেরেছে যে আমি সত্যি পারি না এসব করতে। আমি খুব দুঃখিত এর জন্য। আসলে কি, আমার খুব কম বয়সে বিয়ে হয়েছে, তো সবসময় তো ঘরের ভিতরে রয়েছি, কোনো সময় সেই রকম যাইনি কোথাও, বলাটা তার জন্য আমি ঠিক পারি না। আচ্ছা, মনোবই করলো একটি কবিতা পড়ছি। স্থবির হয়ে আছি, বোধ বুদ্ধির সিঁড়িগুলো ভেঙে ধুলায় আছড়ে পড়েছে। বৃত্তের ভেতরে অবিরাম এই পাক খাওয়া কাহাতক আর সয়। দিগন্ত অভিমুখে একটা লাফ চাই। ভেতর বাড়ির অলিন নিলয় জুড়ে যে ঘণ্টা, তার শরীরে আর হাওয়া লাগে না। শব্দ সৈকতে কেবল ফট্টাস ফট্টাস, অন্ধকার ঘিরছে ব্যাপক। আহা আলোক, পতনের ঘন শব্দ বাজিতে দেখি বেমক্ষা নিদ্রাতুর। অন্ধকার সাকন নিচে দাঁড়িয়ে বৈকুল্য বাঁধি খুঁটিতে। ইতিহাসের লিপির ভেতর অতীতের রৌদ্র কথা মন শোনে কি? মনের ভেতরে আরেক মন নকশা আঁকে নিত্য নতুন। দেখতে দেখতে চুলের ভেতরে কালবেলা, বিষণ্ণতার দাড়ির ভেতর শব্দ ফুটছে টকবক। লাইট পোস্টের নিচে দাঁড়িয়ে কোলাহল মাখছি শরীরে। নির্ভার রোদ্দুরে দেহটি সেঁকে নেওয়া যায় কি? ডি ভিটামিন কোরকের পদ্মটা নিয়ে বড্ড লড়াই। পাষাণের স্তর বেয়ে চলো দেখি উড়ে যাই, কোথাও কাটাতে পারি এই মনোবৈকল্য। জানি না কীরকম লাগছে আপনাদের কবিতা। বাবা মুগ্ধ হয়ে, আমি তো কবিতা পড়ে যাচ্ছি, কিছু বলছি না। নীলাঞ্জনার কবিতা একটাও পড়ছি না, এখন যে নতুন লিখছি এগুলো পড়েছি। একদিন নীলাঞ্জনার কবিতা পড়িনি আজকে, আজকে এগুলি সব নতুন লেখা। আচ্ছা, আরেকটা পড়ি। ফেরা, সবুজ চূর্ণির হলুদ ছাপ দেওয়া একরাশ সূর্যমুখী ফুলের ভেতর অনন্ত পিপাসায় জেগে ওঠে আমার স্থানিক ভূগোলের রূপকথা। হায়, আমার ফেরার পথ নেই আর। চোখের ভেতরে ফোটা নক্ষত্রের ক্ষয়িষ্ণু আলোক বিন্দু। ধীরে ধীরে এগোয় সাজবেলা। রোদ ছায়ামাখা মায়ার ভেতর দিয়ে গড়িয়ে যাওয়া কালবেলার সিঁড়ির ধাপে ধাপে শ্বেত পাথরের মূর্তি ছুঁয়ে যাওয়া উদাসী হাওয়ার ভেতর সেটে যেতে যেতে আমার শরীর জুড়ে ফুটছে গৈরিক ফুল। অনন্ত আকাশের ঢেউ খেলানো নীলে নিঃস্ববোধের কল্পনায়ও জেগে ওঠে পুরাতনী জলছাপ সিঁড়ি। নেমে গেছি নাকি উঠে গেছি উপরে? সুচেতনার ভাববিন্দুর স্থিরতায় আচ্ছন্ন কালবেলা। একরাশ প্রশ্নচিহ্নের ভেতর ভূগোল স্থির। পূর্বপুরুষের মুখায়বের ছিরিছাদ ও ধূসর। কেবল ভেসে ওঠে প্রস্থানের মসৃণ পথ। সময় কেমন রোবটিক, কারুকার্যহীন মুখ গিলে ফেলেছে শ্রাবস্তির ভাষা। কর্মযজ্ঞের এই দীপ্ততায় তার শুধু এগিয়ে যাওয়া। তবুও যেতে যেতে যাপনের বেলায় স্থানে স্থানে জেগে ওঠে স্থানিক বিন্দু। যতই এগুই বিন্দু বাড়তে থাকে, ফেরা তো আর হয় না। বয়ে যাওয়া নদীর স্রোতে খেলছে সূর্যের লালিমা। অনন্ত পিপাসায় শুধু চেয়ে থাকা। দেখি আর কি আছে। এই কবিতাটা পড়ে তারপরে ছড়া পড়বো। এই কবিতাটা পড়ে ছড়া পড়বো। নবজন্ম, তোমার হিরণ্য মায়ায় আছি প্রিয়। আমার স্বপ্ন অভিলাষের অনেক রৌদ্রে তুমি হেঁটে বেড়াও নিত্য। তোমার রক্ত চোখের ভয় নেই আমার। লাল টকটক জলের ছায়ায় আমারই মুখ উদ্ভাসিত। তোমার শরীরের কোষে কোষে ছেয়ে আছি প্রিয়।
স্মৃতির পাতায় পাতায় কত রঙিন আবির, গোলাপ জলের গন্ধ, মৌতাকি ছেয়ে শরীরী মহাদেশের পাহাড় নদী সমুদ্র। আমারই করতলে বন্দি আছে মহা উৎসবের রঙিন কথকতা। রূপালী চুলের মহা অরণ্য জুড়ে কিছু কথা, কিছু গান, ঘুমের মধ্যেও জাগরণের মঞ্চ। উৎসব, পুনঃ উৎসব, ক্লান্তি নেই। ভালোবাসার জীবনের রঙিন রেখাচিত্রে বুঁদ হয়ে থাকি প্রিয়। যতই তর্জনী ঘোরাও আমিও ততই ঘুরি। আমি তো জানি তোমার চোখের ওই মায়াপথ আমারই চোখের পলকে ঘেরা। তুমি জানো, আমিও জানি, মৃত্যু নেই তোমার আমার, অথচ কি আশ্চর্য, বারে বারে হয় নবজন্ম। ভালো হচ্ছে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি খুব আড়ষ্ট থাকি ভীষণ শিশু শিশু সাহিত্যের। তুমি বলো শতদল, সত্যি তুমি আমাকে এত ইয়ে করো, আমি তোমাকে অনেক ধন্যবাদ দিই সত্যি। ভীষণ ভালো লাগছে, এখানে এসেও আমার খুব ভালো লাগছে। আমার খুব ভয় লাগছিল, এটা সত্যি। প্রথম প্রথম আমি আসতে চাইনি, আমার একটু ভয় লাগছিল, বাবা এত বড় বড় সব কবিরা যাবে, আমি এখানে গিয়ে কী করবো, কেমন করে বলবো। ছড়া পড়ি না। ছড়া পড়ছি, প্রথমে গ্যাসওয়ালা ছড়া পড়ছি। আমার পুরোনো ছড়া এগুলি, অনেক সংকলনে ছড়া আছে, কিন্তু এগুলো আমি কিছু খুঁজে পাচ্ছি না। সেই প্রথম লেখা ছড়াগুলি পড়ছি, একটু কাঁচা হাতের লেখা, সেগুলিই পড়ছি। গ্যাসওয়ালা। ভর ভর দুপুরে চুপচাপ বসে আছি একা, দরজায় কড়া নাড়ে যায় না তো দেখা। ম্যাজিক আইয়ে চোখ রেখে দেখলাম তাকে, চকচকে টাকে, পেল্লাই গোফে, মোটা সোটা নাকে। মুখ বুজে চুপচাপ চেয়ে থাকি, ওরে বাবা এলো কে রে, ডাকাত নাকি। নেড়ে নেড়ে কড়া ক্লান্ত সে বেটা, তবুও যায় না সরে, এমনই সে ঠেটা। হেকে বলি এইবার, কেউ নেই বুঝি বাড়িতে। হঠাৎ শুনি চেটাং চেটাং শব্দ সিঁড়িতে। ঠক ঠক কাঁপছি, ঘেমে নিয়ে শেষ। কে যেন ডেকে বলে, শেষ হয়ে গেছে কি গ্যাস। বাবু তো বলে গেল দুপুরে এসে দিয়ে যেও, কর করে দাম দেবো ঠিক মতো চেয়ে নিও। এখন দেখছি ডাকাডাকেই সার, ঘুমিয়েছে নাকি হয়েছে ঘরের বার। যেই না কানে এসেছে এইসব কথা, ঠাস করে দরজা খুলে দাঁড়াই সেটা। গমক দেখিয়ে ধমক দিয়ে বলি শেষে, দিতে চাস দিয়ে যা, যা দাম নিবি বেলা শেষে এসে। আগের ছোড়াইগুলি, ডিম্মার গল্প বলে আনিনি। খগেনবাবুর গল্প। খগেনবাবু বড় বিশু ছাড়ে না, চেয়ে বলেন কপাল দুষে ছাড়ে না। খগেনবাবুর শান্তি নেই, মুখখানি বড় গোমড়া, মুখের কাছেই উঠতে থাকে খেপচুরিয়াস ভোমরা। খগেনবাবুর কষ্ট কত বলবো কত হায়, জট খুললে পাকায় তত হিসেব কষা দায়। খগেনবাবুর বাড়ির কাছে মস্ত এক বিল, বিলের উপর উঠতে থাকে ইয়া বড় চিল। রাগ করে খগেনবাবু মাথায় মারেন কিল, কিল খেয়ে কিল চুরি করেন হেডকুট পড়া গিল। গিল সাহেবের গিলটি কত হাতে যায় না গোনা, গুনগুনিয়ে গুণা করে টুকরি চলে বোনা। খগেনবাবুর উঁচু কপাল, নয়কো মোটেই মন্দ, পায়ের ছন্দে চলেন ফেরেন টপকে খানা খণ্ড। খগেনবাবুর ইচ্ছে বড়, হবেন তিনি মন্ত্রী, সিংহাসনে বসে থাকবেন নিয়ে সেপাই শান্তি। আসন আছে ঘরে ঘরে, সিংহ কোথায় পাবে, সিংহাসনের সিংহরা সব পেলেই ছিঁড়ে খাবে। শেয়ালের দুঃখ। শেয়ালের ইচ্ছে বড় হতে রাজা বনের, বনের রাজা সিংহ সুখ কেড়েছে মনের। সিংহের সাথে বসতে হবে অজন্তার এক সিটিংয়ে, ইচ্ছেটা করবে পেশ জবরদস্ত সেই মিটিংয়ে। সাজুগুজু করে শেয়াল চলল সিংহের বাড়ি, বাড়ির ভেতর সিংহ খাচ্ছিল স্যুপ এক হাঁড়ি। ভীষণ অবাক শেয়াল, চোখ উঠল কপালে, ব্যাপারটা জানতে বিশদ ফোন লাগালো ভোপালে। শেয়ালের মামা নাকি সেখানকার এক মান্যবর, পরকে আপন করেন তিনি, ঘরকে করেন পর। ভাগ্নের কথা শুনবার সময় কোথায় তার, ডাইনে বাইয়ে চলছে আবার চৈত্র সেলের ছাড়। শেয়ালের ঢং দেখে সিংহ রেগে কাই, দাঁত খিচিয়ে বললে সে কোথায় রে তোর ঠাই।
মিচকি হেসে শিয়াল বলে, বনের রাজা সিংহ খাচ্ছ বসে সুপ, রাজার আসন ছেড়ে এবার ফেলো অন্য টোপ। বলের চেয়ে কৌশল বড়, কে না জানে মনে, সত্যি কথা চাপা থাকে না, উড়বে এবার বনে। রেগে মেগে বলে সিংহ, ওরে ও ফন্দিবাজ শিয়াল, 14 বছর আগে তোর বাপ দিয়েছিল দেয়াল। ভীষণ রেগে গর্জন করে সিংহ দিল লাফ, কোচা তুলে পালায় শিয়াল বলে, বাপরে বাপ। এগুলো আগের লেখা, একদম প্রথম দিকের লেখা। খিটখিটে দাদু। খিটখিটে দাদু খটখট চলে, তেল চিটে শার্ট গায়ে নোটবুক খুলে, খসখস লিখে দাদু সব কিছু ভুলে। খিটখিটে দাদু খিটখিট করে, গিরগিটি দেখে দাদু ছুটে ঢুকে ঘরে। খিটখিটে দাদু রাগে বড় বেশি, হাবভাব খাটি একেবারে দেশি। শিশু সাহিত্যের সেরা, তুমি আমাকে এত উপরে তুলো না, আমি এত নেই কিছু। দাদুর গল্প। কাঁচা পাকা দাদুর মাথার চুল, রাজপথের পথ বাঁকা দাদুর হয় ভুল। চুলবুল দাদুর মন খানি, পথে হলে দেরি দাদুর ছুটে বাণী। খটখট হাঁটেন দাদু, ঠাটবাট কত, চুপ চুপ মনে আছে রং শত শত। ফুল বেল ফুল গন্ধ লাগে নাকে, প্রজাপতি বসলো এসে দাদুর খোলাটাকে। টাকা আছে দাদুর কত শত, উচ্চশির দাদু বীর হয় না কখনো নত। খুসখুস করে দাদুর উঠল এবার কাশি, খায়নি দাদু সারাদিন, খাওয়া হয়েছে বাসি। ভোস করে এবার আসছে ছুটে বাস, বাঁকা পথে বাস দেখে দাদুর হলো ত্রাস। এগুলি আমার নাতনির জন্মদিনে আমি লিখতাম। নাতনির জন্মদিনে এক একটা বই বের করতাম শিশুদের, আর আমাকে যত কিছু লিখিয়েছে সব মহুয়াদি। মহুয়াদি সেই সবুজের মেলা, এখানেই আমার প্রথম লেখা, গল্প লেখা। আগে আমি শুধু কবিতাই লিখতাম। লীনাদি স্মৃতিকে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, এই আমাকে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না। এই একটা গল্প পড়ি, মজার গল্প। হাসিটি আরো সুন্দর না, আর একটু ছড়া পড়বো। দেখা যাচ্ছে না কে? শতদোল্লা আচার্য। লীনাদি স্মৃতি দিকে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না নাকি? সবাই চা খাচ্ছে, আমাকেও দাও, চা খাবো। মিষ্টি দাদার দুষ্টুমি, ভীষণ রাগে চুপটি করে বসে আছে মোনালি। মিষ্টি দাদা মিছি কানটা মলে খালি, কান দিয়ে যায় শোনা, কানটা বড় দামি। বুঝে না কেন মিষ্টি দাদা এত বোঝান মামি, ভাত খাবে না, দুধ খাবে না, খাবে না চকলেট, উপোস দেবে মোনালি শূন্যি রেখে পেট। ঠাম এসে মিষ্টি দাদার কানটা দেবে মলে, দাদু দেবে গায়ে তার ঠান্ডা জল ঢেলে। সত্যি বটে তখন হবে ভারী মজা, মিষ্টি দাদা পাবে তার কৃতকর্মের সাজা। এগুলি একদম প্রথম দিকের ছড়া। না দাদা একটুকু খাত না বাবা, দাদা যা গরম। টুকুর হয়েছে সর্দি, ডেকে আনো বদ্যি, সারাদিন হাঁটছে বোচানাক ভাসছে, টুকু সোনা কাঁদছে খুসখুস কাশছে। বদ্যি এসে বলে, দেখাও মুখটি খুলে, ব্যাপারটা বড় দড়ো, টনসিল হয়েছে বড়। মাফলার জড়িয়ে গলে, গার্গল নুন জলে, গরম গরম স্যুপ খাও টুপ, নইলে সমূহ বিপদ, আসিবে 100 আপদ। টুকু সোনা মানে না, স্যুপ টুপ খাবে না, শুধু বলে আপদ, তার কি হয়েছে বিপদ? শুনে বদ্যির চোখ গোল, মুখে তার নেই বল। দেখা যাচ্ছে? আচ্ছা। খুড়োর গপ্প। ভুমুল দাদা বলল বটে দারুণ এক গপ্প, রাত দুপুরে গাছে উঠে কালু খুড়োর নাচব। দিন দুপুরে ডিগবাজি খায় কালু খুড়ো নিজে,
বর্ষাকালে লম্ফ মারে বৃষ্টিতে ভিজে। খুড়োর বাবা লাল চোখে জড়িয়ে গায়ে শাল, ভাদ্র মাসে খায় না। যখন তখন মাঝুঠোনে নৃত্য করে খুড়োরছি, নৃত্য জানে কত রকম, ভারতনাট্যম ওড়িশি। খুড়োর নাতি ঠান্ডা অতি, সাতটি চড়েও কারেনারা, ছাতি নেই লাঠি নেই তবুও হয় না পিছপা। বুফোনাকে চশমা চোখে যখন বুড়ো চায়, ধনেখালির ধনমাসি সৃষ্টি ছাড়া ভীষণ খায়। পড়লাম ছড়া। অনেকগুলি ছড়া পড়ে ফেললাম। গল্প পড়ব। স্মৃতিদাস, স্মৃতিপালনাথ, স্মৃতি ছড়াছড়ি। এই একটা গল্প পড়ি, হাসির গল্প। আমি তো হাসির গল্পই লিখতাম শিলচরে, সব আমার হাসির গল্প। পড়ব গল্প, হাসির গল্প। ইলিশ মাছের গল্পটা তো বিখ্যাত, সবাই পড়েছ। সর্ষে ইলিশটা পড়বো নাকি? এই শুনতে পাচ্ছ? কিছু দেখছি না। আচ্ছা। বিপিনবাবু ভীষণ খেপে গেছেন। সারাদিন খেটে খুঁটে এই রাত্রিবেলাতেই সময় হয় একটু আয়েস করে খাওয়ার। এই ব্যাপারটা গিন্নি একটু খেয়াল থাকে না। সেই সাত সকালে ঘুম থেকে উঠে খবরের কাগজ পড়তে পড়তে মিনিট দশকের জন্য থিতু হয়ে গিলছিলেন বটে এক কাপ লিকার আর দুটো থিনের আলু। তারপর কি আর সময় ছিল? সময় তো সর্বক্ষণ গলা ধাক্কা দিচ্ছে বিপিনবাবুকে। 10টার অফিস ধরতে তাকে রীতিমতো যুদ্ধ করতে হয় সময়ের সঙ্গে। এমনিতেই বিপিনবাবুর একটু মর্নিং সিকনেস আছে। রাতে তো শুতে যেতে একটু দেরি হয়ে যায়। অফিস থেকে ফিরে একটু জল খাবার খেয়ে বন্ধুমহলে না গেলে লাইফটা একেবারে হেল হয়ে গেছে মনে হয়। সুন্দর সকাল, মনোরম সকালটার নাগাল কোনো সময়ই তিনি পান না। সকালবেলা ঘুম ভাঙলেই মনটা দুঃখে ভরে যায়। সময় নেই, শুধু দৌড়াও, বাজারে যাও, অফিসে যাও, ইত্যাদি ইত্যাদি। নিকুচি করেছে এই সংসারের। ছুটির দিনগুলি সকালবেলা যদি একটু মনে রং লাগতে যায়, অমনি লেগে যায় সংসারে অনর্থ। ছেলের পেট ব্যথা, বউয়ের দাঁত ব্যথা, মায়ের পায়ে বাত নেমেছে, বাবার প্রেশার বেড়ে গেছে। তখন বিপিনবাবুর মনে হয় ধুর অফিসেই ভালো। কিন্তু আজকের ব্যাপারটা অন্যরকম ঠিক বলা যায় না, এরকম হয় মাঝে মাঝে। আজ সকালে বাজারে গিয়ে চক্ষু একেবারে চড়ক গাছ। ইলিশের ডালা নিয়ে বসেছে এক ব্যাপারী। এই বাজারে তো তেমন ভালো মাছ খুব একটা ওঠে না। এই ছোট ছোট পোনা, চিংড়ি, আর আছে ওই বদখত চালানি মাছ। চিংড়িটা তো দারুণ সুস্বাদু, তা ছোটই হোক আর বড়ই হোক। ওই একটা জিনিসেই মমতার হাতে দারুণ খুলে। চিংড়ির ঝাল, ঝোল, বড়া যাই করে না কেন খেতে অমৃত। কিন্তু তাই বলে কি সব সময় আর চিংড়ি খাওয়া যায়? তালার মধ্যে ঝকঝকে রূপালি ছিলিকে বিপিনবাবুর জিভের ডগায় জল এলো বলে শুরুত করে একটানে জলটাকে শাসনে রেখে কিনেই ফেললেন বেশ দাম দিয়ে একটি মাছ। সঙ্গে সর্ষে আর কাঁচা লঙ্কাটা মনে করে কিনলেন। বউ মমতা আবার স্বাস্থ্য সম্বন্ধে খুব সচেতন। সর্ষে থাকলেও চট করে বলে দেবে সর্ষে তো নেই। তারপর সেই জোড়া বুড়ু ইঞ্চিখানিক তুলে চোখ দুটি বুজে এমন কায়দায় বলবে, আহা হা, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ইলিশের পাতলা ঝোল কি সুস্বাদু, খেতেও ভালো, শরীরও ভালো। ওসব পাতলা ঝোল টোল বিপিনবাবুর একেবারেই না পছন্দ। সর্ষে কাঁচা লঙ্কা বাটা ইলিশ ভাপে সেদ্ধ, তার উপর আবার আছে নাকি খাওয়া? বিপিনবাবু খোশ মেজাজে বাড়ি ফিরলেন। ঘরে ঢুকতেই ছেলে বলল, শুনতে পাচ্ছ? আচ্ছা। ঘরে ঢুকতেই ছেলে বলল, কি হলো বাবা, আজ অফিস লেট না হবে নাকি? ঘড়ির দিকে তাকিয়ে তো বিপিনবাবুর চক্ষু স্থির। এ কি, 9:15 হয়ে গেছে। 10টার মধ্যে স্নান খাওয়া। বিপিনবাবু ছুটলেন বাথরুমে। বাথরুমের দরজা গিয়েই ধাক্কা খেলেন। এ কি, কে রে বাথরুমে? বিপিনবাবু তিরিং বিরিং করে নাচ শুরু করলেন। রেগে আগুন হয়ে বললেন, এইগুলি তো রীতিমতো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। এখন আমার বাথরুমে ঢোকার সময় বলে গায়ের জুড়ে দরজায় দমাদম ধাক্কা দিতে লাগলেন। আরে আসছি তো আমি, এভাবে ধাক্কা দিচ্ছ কেন? বলতে বলতে স্ত্রী মমতা বেরিয়ে এলো। তুমি কেন এখানে অসময়ে?
মমতা খুব জানে বিপিনবাবুর চরিত্র। রোজই অফিসে যাওয়ার আগে বাচ্চা ছেলের মতো হুলস্থুল শুরু করে। এই মুহূর্তে কোনো কথাই তার সাথে বলা যাবে না। মমতা কোনো উত্তর না দিয়ে তাড়াতাড়ি সরে পড়ল। বিপিনবাবু বাথরুম থেকে বের হবার আগেই মমতা জামা কাপড় রুমাল সব বিছানায় ছড়িয়ে রাখলো, একেবারে চোখের সামনে। বেরিয়েই তো আবার চেঁচামেচি শুরু করবে। বাথরুম থেকে বেরিয়ে বিপিনবাবু আলনার কাছে গিয়ে চিৎকার শুরু করলেন, আরে আমার জামা প্যান্ট কোথায়? মমতা রান্নাঘর থেকে চেঁচালো, সব বিছানার উপর। বিপিনবাবু ঘড়ির দিকে তাকালেন, ওরে বাবারে 10টা বাজতে 20 মিনিট বাকি, আজ আর আমার অফিস হবে না। তারপরেই মমতার উদ্দেশ্যে বললেন, এই যে শুনছো, আজ আর খাওয়া হচ্ছে না। মমতার এগুলি সব জানা, তাই এইসব ঘটনা বিপিনবাবুর হয়ে থাকে। বিপিনবাবু জামা কাপড় পরছেন, মমতা ডাল ভাত সঙ্গে ফরাস বিচি ভাজা, যা বিপিনবাবুর খুব প্রিয়, নিয়ে এসে বললেন, নাও তুমি ড্রেস পরো, আমি মুখে 2 গ্লাস ভাত তুলে দিচ্ছি। না না, আমি খাবো না, আমাকে বিরক্ত করবে না বলে দিলাম। মমতাও রাগ দেখিয়ে বলল, বেশি ঢং করবে না তো, তোমার কি অসুবিধাটা হচ্ছে? সময়ও যাচ্ছে না, ড্রেস পরা হয়ে গেলে আর খেও না বরং। তীক্ষ্ণ ছুরির মতো দৃষ্টি সিট দিকে হেনে বিপিনবাবু রেগে মেগে বললেন, তুমি দেখছি একটা মূর্খ মেয়ে মানুষ, তোমার কাছে খাওয়াটাই বড়? আমার যে অফিস দেরি হয়ে যাচ্ছে সেটা তোমার নজরে আসছে না? মমতা বকুনি খেয়েও বিপিনবাবুকে লোভ দেখায়, এই দেখো তোমার প্রিয় প্রিয় ফরাস বিচি ভাজা। বিচি ভাজা দেখে বিপিনবাবু একটু ঠান্ডা হলেন, বললেন, ঠিক আছে, শুধু বিচিকু একটা আমার মুখে তুলে দাও। বাবা, ও বাবা, ছেলে এসে বলল, ঘড়ি মিনিট 15 ফাস্ট করে রেখেছি, তুমি ভাতটা খেয়ে নাও। তুমি যে এরকম করবে তা আমি জানি। বিপিনবাবুর ড্রেস পড়া হয়ে গেছে। ছেলের কথা শুনে বুক টান করে দাঁড়িয়ে গম্ভীর গলায় বললেন, এই সত্যি বলছিস তো? হাঁ গো বাবা, সত্যি সত্যি, 3 সত্যি। ছেলেও দিব্যি কাটল। মমতা বলল, নাও এবার ভাতটা খেয়ে নাও, বলে বড় বড় গ্রাস করে বিপিনবাবুকে ভাত খাইয়ে দিতে লাগলো। মাঝে মাঝে বিপিনবাবু বললেন, আর না আর না। মমতা বলে, এই শেষ এই শেষ। ভাতটুকু খেয়েই ফেললেন বিপিনবাবু। এবার চুল টুল আঁচড়ে বাবু হয়ে মমতাকে বেশ সিরিয়াস কণ্ঠে বললেন, এই যে শুনছো, ইলিশ মাছটা সেদ্ধ করবে, সর্ষে কাঁচা লঙ্কা এনেছি, ইলিশের ডিমটা ভালো করে ভাজবে। জল খেতে খেতে বিপিনবাবুর স্বগতোক্তি, আজ রাতের খাওয়াটা কিন্তু দারুণ। ঢং মমতা ঠুট বেকায়, ইলিশ ভাপে সেদ্ধের জন্য আর খাওয়া হয়নি, কই খেলাম, গর্জন করে টেল টেলে ঝোল কালো জিরে ফোড়ন দিয়ে। বাপের বাড়ি থেকে শিখেছো বটে একখানা রান্না, সব তো পেটের রুগী। মমতা রেগে হাউমাউ করে উঠল, সাবধান বলছি, বাপের বাড়ি তুলে কোনো কথা বলবে না। তোমাদের বাড়ির মতো আমাদের বাড়ির লোকেরা এত খাই খাই করে না। খাওয়ার জন্য জীবনটা নয়, জীবনের জন্য খাওয়া, বুঝলে? বিপিনবাবু কি একটা বলতে যাচ্ছিলেন, ছেলে মনে করিয়ে দিল, বাবা অফিসে কিন্তু টাইম চলে যাচ্ছে। বিপিনবাবু পড়ি মরি ছুট লাগালেন। যাবার সময় এবার মমতাকে বলতে ভুললেন না, এই যে আমি আসছি। মমতা এবার চকচকে চোখে ঝকঝক অনুযোগ রেখে বলল, এসো, সাবধানে যেও। তারপরেই গজগজ করতে লাগলো, একটু আরাম করে বসে খেয়েও যেতে পারে না সব। অফিসের কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে রূপলি ঝিলিক বিপিনবাবুর চোখের জমিতে ভেসে উঠছিল। ইলিশ এমন একটা উপাদেয় মৎস্য, যতই খাওয়া যায় পুরনো আর হয় না বিপিনবাবুর কাছে। ইলিশ ভাজা তেল সহ কাঁচা লঙ্কা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। আর ইলিশের ডিম, মমতা ডিম দিয়ে কী সব পদ তৈরি করে, ওগুলি দু চোখকে দেখতে পারেন না বিপিনবাবু। বিপিনবাবুর কাছে ডিম ভাজাটাই বেস্ট। এটুকু ভাবনা চিন্তার পর নুনটা যদি ঠিকমতো না হয় তখন কার রাগ উঠবে না শুনি? তার এই সহজলভ্য আয়াসটুকুর দিকে ভ্রুক্ষেপ করার মতো কেউ নেই সংসারে, তাহলে এই সংসারের আর প্রয়োজন কী? সারাদিন ঠিকমতো খাওয়া হয় এই রাত্রিবেলাতেই, সকালবেলার সময় নেই, তবুও বাজারে ছুটতে হয়। তাকে নিজের জন্য? মাছ ছাড়া কি বিপিনবাবু চলে না? খুব চলে, ভালোই চলে। তবে বিপিনবাবু তো আর গবাদি পশু নন এবং কোনো পেটের রুগীও নন যে নুন মশলা তেলবিহীন ব্যঞ্জন সেদ্ধ করে দিলেই গিলে ফেলবেন। বিপিনবাবু মানুষটা হলেন খুব সোজা সরল। আরে বাবা, আলু ভাতে যদি দাও তাহলে দাও না একটু পেঁয়াজ ও শুকনো লঙ্কা ভাজা সবজি, শুকনো শুকনো করে যদি করো তাহলে একটু বড়ি টড়ি দিয়ে বেশ মাখো মাখো করো। ঠিক মতো রান্না করলে মাঠের ওই ঘাসগুলিও সুস্বাদু হয়। ওই যে আঞ্চলিক ভাষায় একটা দারুণ শব্দ আছে না, টান, তার তার, মানে টেস্টি, সেটা হলো ওই একটা দিয়েই বিপিনবাবু সব খেয়ে ফেলতে পারেন। মমতার তো আবার মাছ ছাড়া ভাত রোচে না। ছেলে মেয়ে দুটি হয়েছে আরও বাড়া। 2 দিন মাছ না হলে তাদের মুখ শুকিয়ে আমসি, খাওয়ার টেবিলের ধারে কাছে কেউ ঘেঁষতে চায় না, তখন শুধু ঘ্যানোর ঘ্যানোর। ছেলে মেয়ে বউ, এর জন্যই বিপিনবাবুর প্রায় রোজ বাজারে যাওয়া আর ঘন ঘন অফিস লেট হওয়া। সকালবেলা আয়েস করে ভাতটা পর্যন্ত ঠিকমতো খাওয়া হয় না। আজ এটা কি হলো? এত স্বাদ করে আনা ইলিশ মাছটা এমন রাঁধলো, নুন দিতেই ভুলে গেল। বিপিনবাবু খাওয়ার টেবিলে পাত থেকে হাত উঠিয়ে মুখ কালো করে বসে রয়েছেন।
বিপিনবাবুর সঙ্গে বসেছে তার 15 বছরের ছেলে অয়ন আর 11 বছরের মেয়ে শান্তনা। দুজনেই কুড়মুড় করে ইলিশের মাথা চিবুচ্ছে। বিপিনবাবুর মুখোমুখি 25 বছরের বোন ইন্দ্রাণী চাকুম চুকুম শব্দ করে ইলিশ সেদ্ধ দিয়ে ভাত খাচ্ছে। রান্নাঘর থেকে মমতা কলকল কণ্ঠে বলছে, ইলিশটা যা এনেছো মাইরি, এত তেল, খুব টেস্ট হবে। বলতে বলতে থালায় ভাত নিয়ে বসে পড়ল ইন্দ্রাণীর সামনে, প্রায় বিপিনবাবুর মুখোমুখি। বিপিনবাবুর রাগে দুঃখে মনে হচ্ছে ভাতের থালাটা ছুঁড়ে ফেলে দেন। খেতে বসা কেউই বিপিনবাবুর দিকে তাকিয়ে দেখছে না। একটা মানুষ না খেয়ে হাত তুলে বসে আছে, সেটা ছেলে মেয়েরও নজরে আসছে না, বোনেরও না, এমনকি জীবনসঙ্গী অর্ধাঙ্গিনী তারও নজরে আসছে না। সে তো দিব্যি গপাগপ খাচ্ছে। এই কাটাওয়ালা ইলিশ মাছ কেমন আয়াসে চোখ বুজে বুঝেই মেরে দিচ্ছে। বেড়াল, আস্ত একটা বেড়াল। নিজের বউকে বেড়াল ভেবে ভুটিয়া কুকুরের মতো এবার গর্জন করে উঠলেন বিপিনবাবু। মাছে নুন দাওনি কেন? মুখ ভর্তি ভাত, মমতা বিষম খায় আর কি, বলল, এই নুনটা একটু কম হয়েছে, মেখে খেয়ে ফেলো না বাপু। বেড়াল তো হুঙ্কারের পাত্তাই দিল না, চোখ বুজে কাটা চিবিতে লাগলো। বিপিনবাবু ক্ষুদ্র চোখে তাকিয়ে দেখতে লাগলেন বেড়ালের কাটা খাওয়া। ছেলের হঠাৎ বাবার দিকে নজর পড়ল। হে কি বাবা, হাত গুটিয়ে বসে আছো যে, খাচ্ছ না কেন? চুল টুল পড়েছে নাকি? চমকে চোখ তুলে তাকালো মমতা। এতক্ষণে ব্যাপারটা নজরে পড়ল ইন্দ্রাণীর চোখেও। দুজনেই সমস্বরে উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল, কি হয়েছে? এগুলি খাওয়া যাচ্ছে? নুন হয়নি একটুকু? রান্নার সময় খেয়ে দেখতে পারো না? সারাদিনেই রাত্রেবেলা থিতু হয়ে খেতে বসি। খেকিয়ে উঠলেন বিপিনবাবু। সমান তালে পাল্লা দিয়ে মুখে উঠল মমতা, কি? ও মা, কি ভালো হয়েছে খেতে! তোমার শরীর খারাপ, তাই মুখে টেস্ট পাচ্ছ না। গর্জন করে উঠলেন বিপিনবাবু। কি? আমার শরীর খারাপ? আমার মুখে রুচি নেই? আমি তোমাদের মতো বেড়াল নই। মাছে নুন নেই, মশলা নেই, চাকুম চুকুম করে খেয়ে ফেলবো? কি বললে? আমরা বেড়াল? নিচের ঘরে ঝুমাবুদি বেড়াল? ঝুমাবুদিকে তরকারি দিয়েছি, বলেছি খুব ভালো হয়েছে খেতে। নুন নেই তরকারিতে, ভালো হয়েছে খেতে? আরে নুন আমি দিয়েছি, কম হয়েছে বলতে পারো। না দাওনি, এমনকি তুমি ঝুমা বৌদিকেও তরকারি দাওনি। মিথ্যে কথা, আমি নুন দিয়েছি এবং ঝুমা বৌদিকেও তরকারি দিয়েছি, খটখট করে বলল মমতা। এবার রীতিমতো রেগে গেলেন বিপিনবাবু। থালা ছুঁড়ে ফেলবো কিন্তু এবার একটা কথা বললে তুমি নুন দাওনি। মমতাও নাছোড়বান্দা, বলল, তুমি ছুঁড়ে ফেলে দেবে এই ভয়ে আমি মিথ্যে কথা বলবো? আমি নুন দিয়েছি দিয়েছি দিয়েছি। বিপিনবাবু সবার মুখের দিকে তাকালেন। ছেলে মেয়ে বোন সবাই হাত তুলে বসে চোখ গোল গোল করে তাকাচ্ছে। থালাটা আর মেঝেই ছুঁড়ে ফেলতে পারলেন না। রাগে দুঃখে 1 মিনিট কিং কর্তব্য বিমূঢ় হয়ে ফেল ফেল করে ওদিকে ওদিকে তাকালেন। তারপরেই উপায় একটা বের করে ফেললেন। জল ভর্তি গ্লাসটা ভাতের থালায় উপর করে ঢেলে দিলেন। নাও, খুব ভালো রান্না করেছো তো, খাও, খুব খাও, বসে বসে খাও এখন ইচ্ছে মতো, শান্তি মতো। মমতা তো ভাবতেই পারেনি বিপিনবাবু এরকম একটা কাণ্ড করে বসবেন। যদিও বিপিনবাবু এইরকম কাণ্ড কালে ভদ্রে করে থাকেন, তবুও মমতা ভুলে যায়। সেকেন্ডের জন্য হতচকিত হয়ে মমতা ভেউ ভেউ করে কান্না শুরু করলো। কাঁদতে কাঁদতে জড়ানো গলায় বলল, আমি এত কষ্ট করে সর্ষে কাঁচা লঙ্কা বেটে রান্না করলাম, আর তুমি জল ঢেলে দিলে। জলটা ঢেলে বিপিনবাবু একটু ঠান্ডা হয়েছেন। মমতাকে জব্দ করতে পেরে খুব মজাই লাগছে, কিন্তু ভাপা ইলিশ খেতে না পারা ডাক্তার তো কমেনি। হুঙ্কার দিয়ে বললেন, নুন দেয়নি, আবার মুখে মুখে তক্ক। মুখে মুখে কথা বললে আমি একেবারে সইতে পারি না, জানো না? ছেলে মেয়ে দুটির খাওয়া শেষ। ওরা তড়িঘড়ি করে সরে পড়ল। ওরা জানে, এবং বেশ ভালোভাবেই জানে, এই লঙ্কা কাণ্ডের স্থায়িত্ব বেশি সময় নয়। মমতা এবার ইন্দ্রাণীকে ঝাপটে ধরেছে। এই বল, তুই বল, তোকে বলতেই হবে, নুন কম হয়েছে না নুন একেবারে দেইনি। ইন্দ্রাণী এবার ভয়ে ভয়ে বলেই ফেললো, কি জানি, আমার মুখে তো শুধু একটু নুন কম লাগছে, নুন তো দিয়েছ। বিপিনবাবু রক্তচক্ষু দিয়ে ইন্দ্রাণীকে জরিপ করে বললেন, ও, তুমিও সুরির সাক্ষী মাতাল হয়েছ। ইন্দ্রাণী মাথা নিচু করেই রইল। চিরকাল দাদা যা বলেছে তাই বিশ্বাস করতে হয়েছে। দাদা বলেছে সূর্য পশ্চিম দিকে উঠেছে, বললে ইন্দ্রাণীকেও বলতে হয়েছে সূর্য ঠিক ঠিক পশ্চিম দিকেই উঠে। বৌদি আসার পরে ইন্দ্রাণী আস্তে আস্তে সাহস পেয়েছে ঘাটটা একটু উল্টো দিকে ঘোরাতে। এখন তো প্রায়ই বিপদ দিকে মাথা নামে। ইন্দ্রাণী এখন ভালোই বুঝতে পেরেছে দাদার দৌড় অনেকটা কমে এসেছে। সেটা সময়ের গলা ধাক্কা খেতে খেতে, না বৌদির গিটখিরি খিচখিচ শুনতে শুনতে, তা অবশ্য ঠিক করে বলতে পারছে না। কিছুক্ষণ পর ধারা দৃশ্যের কচকচানি তখনও শেষ হয়নি। এখন নাটকের শেষ অঙ্কটা চলছে। বিপিনবাবু চিত হয়ে শুয়ে, মাথার উপরে 2 হাত, উপরে ফ্যান ঘুরছে সাই সাই করে। বিপিনবাবু ভাবছেন, হায় রে হায়, সামান্য জিনিস নিয়ে যায়। আসলে মমতাটা বড্ড মুখোরা। ও যদি একটু সুন্দর করে কথা বলতো
তাহলে হয়তো খেয়েই ফেলতাম নুন মেখে, কত দিনেই তো এমন খেয়েছি। এইসব মুখুরা মেয়ে ছেলেকে ঈশ্বর মনে হয় শায়েস্তা করতে পারবেন না। হঠাৎ চমকে উঠলেন কপালে একটা হাতের ছোঁয়া পেয়ে। চমকে তাকিয়ে দেখলেন মমতা। এক ধাক্কা মেরে হাতটা সরিয়ে দিলেন বিপিনবাবু। মমতা নাকি সুরে টেনে টেনে বলতে লাগলো, দেখো সকালে মাছ এনেছো, তুমি খাওনি বলে কাউকে খেতে দেইনি, নিজেও খাইনি, তোমার সঙ্গে একসাথে বসে খাবো, আর তুমি জল ঢেলে দিলে। বিপিনবাবু উদাস কণ্ঠে বললেন, তা খাও না, তোমাকে আমি বারণ করছি নাকি খেতে? তুমি না খেলে আমার গলা দিয়ে যাবে না গো। মমতা হাত ধরে টানতে লাগলো। চলো নুন দিয়ে আবার গরম করে দেবো। বিপিনবাবু তড়াক করে বিছানার উপরে বসলেন। বিদ্রুপ করে বললেন, এ তো সব কাণ্ড কারখানা করে এখন নুন দিয়ে গরম করবে? আমি খাবো না, না না। মমতা দেখলো ঘোর বিপদ। সঙ্গে সঙ্গে বিপিনবাবুর পায়ে হুমড়ি খেয়ে পড়লো। নিজের দুগালে চটপট দুঘা চড়িয়ে চর খসিয়ে বলল, আর করবো না গো, আর জীবনেও করবো না। তুমি যদি বলে তুমি সাদ্দাম হোসেন, তাহলে তুমি তাই। তুমি যদি বলো তুমি জর্জ বুশ, তাহলে তুমি তাই। বিপিনবাবু শ্বাস আটকে বললেন, আবার কিন্তু উল্টাপাল্টা বকছো। মমতা নিজের কান ধরে উঠবোস করলো, নিজের নাক মুচড়ি দিয়ে বলল, আর করবো না বলছি তো, এবারের মতো মাফ করে দাও। বিপিনবাবু এবার বিছানায় টান টান হয়ে শুয়ে পড়লেন। চোখ বুজে বললেন, ঠিক আছে, ভাত নিয়ে এসো, আমি আর উঠে যেতে পারবো না, তুমিই খাইয়ে দাও। মমতা তো মহা খুশি। ঠিক আছে, এক থালায় টিভি দেখতে দেখতে দুজনে খেয়ে নেব। মমতা ছুটে রান্নাঘরে গেল। খুব যত্ন করে ভাত বাড়লো। ইলিশের ডিম ভাজা, গরম তেল, কাঁচা লঙ্কা দিয়ে ভাতের থালা নিয়ে আসতেই দেখে বিপিনবাবু ডাইনিং টেবিলে বসে। মমতাকে দেখে বললেন, দাও দাও, ইলিশ মাছ দিয়ে খাবো, নিজের হাতেই খাবো, অন্যের হাতে সেরকম টেস্ট পাওয়া যায় না। মমতা মনে মনে বলল, যেভাবেই হোক ভাত দুটো খেয়ে আমাকে এখন উদ্ধার করুন। বিপিনবাবু চোখ কপালে তুলে বললেন, কিছু বলছো মনে হচ্ছে? মমতা স্নিগ্ধ হেসে বলল, না গো না, কিছু বলছি না, ভাবছি আমি সত্যি ভীষণ বাজে। সারাদিনে খেতে বসেছো, তর্ক লাগিয়ে দিলাম, কী করবো বলো তো, আমার মাথাটাও ঠিক থাকে না। বিপিনবাবু একটু নরম হলেন, বললেন, যাও তোমার থালাটাও নিয়ে এসো। কী যে করো না, কেন যে এত তর্ক করো, আর এরকম আমার মাথা গরম করবে না তো। মমতা আস্তে আস্তে ফোড়ন কাটলো, মাথায় কিছু নেই তো, এই জন্যই একটুতেই এত গরম হয়ে যায়। বিপিনবাবু খেতে খেতে মুখ তুললেন, কিছু বলছো? না না, বলছি আজ বড় গরম। মমতা ভাত মাখতে মাখতে ভাবতে লাগলো, মেয়েদের যে কত কিছু সামলাতে হয়, বাচ্চা কাচ্চাদেরও সামলাতে হয়, আবার এইসব স্বামীদেরও সামলাতে হয়। দুজনে ভাত মেখে তৃপ্তি করে খেতে লাগলো। ঘড়ির কাঁটা 12টার ঘরে ঘুরে ঢুকে গেছে তখন। শেষ, সংসার সংসার খেলা সবার সংসারই হয়, সবার সংসারই হয়। আর সময় আছে, শতদল কবিতাও পড়লাম। হ্যাঁ, এটা খুব বিখ্যাত গল্প, যুগসংখ্যে বেরিয়েছিল। আরে আমি তো সব হাসির গল্পই লিখেছি। আমার এত গল্প বেরিয়েছে শিলচরের তোমার অনেক পত্রপত্রিকায়, তারপরে তোমার ইয়েতে, সবই হাসির গল্প। সিরিয়াস গল্প তো আমি কখনোই লিখি না, ঘরের গল্পগুলি একটু এদিক দিক করে লিখে দিই। আর কি পড়বো, কবিতাও পড়ে ফেললাম। একটা ফেসবুক থেকে কবিতা তুলে রেখেছিলাম, এগুলি পড়লাম। সব তো পড়েছি। গল্প পড়ি না, একটা ছোট গল্প পড়বো, এটাও হাসির গল্পই। ছোট গল্প একটা পড়বো, ছোট্ট একটা। আচ্ছা, ছোট একটা গল্প পড়ছি। ঘরের দরজাটা ভেজানো ছিল আলগোছে। কড়া ধরে টানতেই আলগা হলো কপাট। সুচেতা দরজাটা একটু খুলেই ধীর পদক্ষেপে ঢুকে পড়ল ভেতরে। ভেতরে ঢুকেই অভাবনীয় দৃশ্য দেখে তার চক্ষু স্থির। ঘরের অনেকটা জায়গা জুড়ে একটা বিছানা, বিছানার ডান দিকে বেতের সোফা, মাথার দিকে একটা শোকেস, শোকেসের পাশেও চেয়ার টেবিল। সুচেতা দেখল খাটের নিচ থেকে বেরিয়ে আছে টুকটুকে ফর্সা উপুর করা দুটো পা। কিছু বোঝার আগেই সুচেতা আর্তনাদ করে উঠল, বৌদি বৌদি, কি হয়েছে? খাটের নিচ থেকে চি চি করে জবাব দিল প্রমীলা, হয়েছে অনেক কিছু। প্রমীলার গলার আওয়াজ পেয়ে হুমড়ি খেয়ে বসে পড়ল সুচেতা। খাটের নিচে তাকিয়ে দেখল
প্রমীলা মোবাইলের টর্চ জ্বালিয়ে মনোযোগ দিয়ে কী যেন খুঁজছে। রীতিমতো রেগে গেল সুচেতা। উষ্মা জড়ানো গলায় বলল, কীরকম মানুষ গো তুমি? ভয়ে তো আমার দম আটকে গেছিল, লাশ হয়ে গেছো। প্রমীলা মাথা বের করে খাটের নিচ থেকে হাঁটুর কাপড়টা টেনে টুনে নামিয়ে আসন হয়ে বসলো। সুচেতার দিকে তাকিয়ে একটা লম্বা শ্বাস টেনে আবার ছেড়ে বলল, আর উপায় নেই রে সুচেতা, এবার তোর ভাই আমাকে লাশ বানাবে। যা একখানা কাণ্ড করেছি। সুচেতা চোখ কপালে তুলে বলল, কেন, আবার কি কাণ্ড করেছো তুমি? ওই যে তুই দেখছিলিস না, ওষুধের পলিথিনটা ডাইনিং টেবিলের উপরে কোণার দিকে পেরেকে ঝুলানো থাকে সব সময়। গতকাল 1200 টাকার ওষুধ এনেছে। পলিথিনটাই খুঁজে পাচ্ছি না, ওষুধ একটাও খুঁজে পাচ্ছি না। সুচেতা ঠুট বেঁকিয়ে খাটের কোণায় ধপাস করে বসে বলল, দেখো রেখেছো কোথায়? তোমার তো কাজই এমন। না রে, ব্যাপার খুব সিরিয়াস। থন্ন থন্ন করে খুঁজেছি, এতদিন ধরে ওষুধ খাচ্ছি। হয়েছে নাকি আগে কখনো? মিলিও কলেজে যাবার আগে সব ওলটপালট করে খুঁজেছে। মিলির নাম করতেই পর্দা সরিয়ে ঢুকলো ফর্সা ছিপছিপিয়ে বছর 18 তন্নি। তার চোখ দুটো বেড়ালের মতো জলজল করছে। কাঁধের ব্যাগটা সোফার উপরে ছুঁড়ে মেলে কোমরে হাত রেখে উষ্মা জড়ানো গলায় বলল, কি হচ্ছে এইসব? দরজা খোলা রেখে মেঝেতে পা চড়িয়ে বসে আছো? প্রমীলা রাগ করে বলল, তো কি হয়েছে? নিজের ঘরে পা চড়িয়ে বসে আছি তো কি হয়েছে? মিলি এবার সুচেতার দিকে তাকিয়ে বলল, পিসিমণি, মায়ের এইসব নাটকবে না আর সহ্য হচ্ছে না। বাবা বাঘ না ভালুক? ইঁদুরে ওষুধের পলিথিনের ব্যাগটা নিয়ে গেছে শুনলে যেন বাবা গিলেই ফেলবে। নিজে তো বলছে না, আমাকেও বলতে দিচ্ছে না। প্রমীলা ফুঁসে উঠল, ব্যাপারটা শুনলেই তোর বাবা এমন মাথা গরম করবে আর আমার গোষ্ঠীর পিণ্ডি চটকাবে। এসব আমার ভালো লাগে না বাপু। মিলি রাগাতভাবে বলল, তা তুমিও পিণ্ডি চটকাতে পারো, তোমারও তো ভয় কিসের? রোজগার তো তোমাকে সৃষ্টি করেছে ঈশ্বর। ডিসগাস্টিং বলেন। মিলি ধপ করে সোফায় বসে পড়ল। সুচেতা এতক্ষণ মা মেয়ের বাদানুবাদ দেখছিল। এবার সে বিছানা থেকে উঠে মিলির পাশে এসে বসল। আস্তে করে মিলির কাঁধে হাত রেখে বলল, চিৎকার চেঁচামেচি করে ঝগড়া করলেই বুঝি সাহস দেখানো হয়? এত টাকার ঔষধ ব্যাপারটা। তোর বাবা তো আর লাট সাহেবের চাকরি করে না, রাগ উঠতেই পারে তার। রাগটাকে এত বড় করে দেখিস কেন রে? মিলি আরও খেপে উঠল। চুপ করো, জ্ঞান দিও না, আমি সব বুঝি। বাবার হাবভাবে মনে হয় সংসারটা চলছে তার একার রোজগারে। মা চাকরি করলে কি হবে, এতটুকু পার্সোনালিটি নেই। বাজারের ব্যাগ নিয়ে ঝড়ের বেগে প্রবোধ ঢুকলো ঘরে। কোনো দিকে না তাকিয়ে সোজা রান্নাঘর। ভাড়াটে ঘর, পাশাপাশি দুটো রুম, আলাদা ছোট রান্নাঘর, রান্নাঘর সংলগ্ন বাথরুম, অপ্রশস্ত লম্বাটে রান্নাঘরে ছোট্ট প্লাস্টিকের খাবার টেবিল সংলগ্ন দুটি মাত্র চেয়ার। প্রবোধের পেছন পেছন তড়িৎ গতিতে প্রমীলাও রান্নাঘরে ঢুকলো। প্রবোধের সংলাপ শোনা গেল, মাছ কাটিয়ে এনেছি, 3 পিস ভেজে নিও, চা করো, রসগোল্লা আর সিঙ্গাড়া এনেছি। প্রমীলার গলা শোনা গেল না। প্রবোধ ঢুকলো বাথরুমে। বাথরুম হয়ে এসে পাশের রুমে বসে সে এখন টিভি নিউজ দেখবে, এটাই তার প্রাত্যহিক কর্ম। সুচেতা রান্নাঘরে ঢুকলো। মিলি সামনে ও রান্নাঘরের দিকে দরজার ছিটকিনি দিল, এখন সে পোশাক পাল্টাবে। সুচেতা ফিসফিস করে বলল, বৌদি, গল্পে একটা ফাঁদবো নাকি? প্রমীলা বলল, দেখিস সাপ মারতে গিয়ে লাঠি ভাঙ্গিস না, দাদাকে তো চিনিস, বাঘ একটা। সুচেতা হাসি সামলিয়ে বলল, দাদার রাগটা উঠে যায় চট করে, এমনিতে ভালো মানুষ, আসলে বুদ্ধু একটা। ফিসফিসিয়ে বলল, হাতি চলে যায়, সামনে দিয়ে পিঁপড়ে যেতে পারে না। মিলি দরজা খুলে রান্নাঘরে ঢুকলো। মায়ের উক্তি কানে গেছে তার। রাগ করে বলল, তোমাদের এইসব কথাবার্তা আমার ভালো লাগে না বাপু। বাথরুম থেকে বেরিয়ে এলো প্রবোধ। মিলির কথা তার কানে গেছে। অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে, কি ভালো লাগে না? সুচেতা ফস করে বলল, ওর রসগোল্লা ভালো লাগে না, শুধু সিঙ্গাড়া খাবে বলেছে। প্রবোধ গম্ভীরভাবে বলল, ভালো জিনিস তো আর ভালো লাগবে না। মিলি মুখ ভেঙছে বাথরুমে ঢুকে গেল। প্রবোধও চলে গেল শোবার ঘরে। সুচেতা প্রমীলা রইল রান্নাঘরে। তাদের ফিসির গুজুর সলা পরামর্শ চলছে চা তৈরিও। মোবাইলটা বেজে উঠল। এটা, এই করেছো ভালো প্রভু, এই করেছো ভালো। গানের সুরে মোবাইলটা বেজে উঠতেই প্রাণতোষ চিৎকার করে সুচেতাকে ডাকলো, হ্যাঁ গো, তোমার প্রভু ডাকছে যে। সুচেতা রান্নাঘর থেকে ছুটে এলো। স্ক্রিনে নাম দেখে কানে চেপে বলল, হ্যাঁ বলো বৌদি। হ্যালো সুচেতা, হলুদ পলিথিনটা পেয়ে গেছি রে। মাই গড, কোথায় পেলে?
আর বলিস না, ফ্রিজের ভেতরে। আশ্চর্য, এতবার ফ্রিজ খুললে তাও দেখোনি? আমি তো আশ্চর্য হচ্ছি কেন যে দেখলাম না, আর কখন যে এটা ফ্রিজে ঢুক। প্রমীলা ফিসফিস করে বলল, না এখনো বের হয়নি। কাল তো ইঁদুরের নানা কাণ্ডকীর্তির গল্প বলে তোর দাদাকে ভুলিয়েছি। আজ কি বলবো, ওষুধ যে পেয়েছি। সুচিতা রেগে উঠল, উফ বৌদি তুমি না, যা খুশি বুদ্ধি করে বলো। কড়াই চাপানো আছে উনুনে, আমি রাখলাম। সুচিতা লাইন কেটে দিয়ে কয়েক সেকেন্ড স্নানুর মতো দাঁড়িয়ে রইল প্রমীলা। হঠাৎ থাপ ছেড়ে বলল, ওগো শুনছো কি কাণ্ড দেখো, ইঁদুর ওষুধের পলিথিনটা নিয়ে খাটের নিচে ফেলেছে। রীতিমতো শিক্ষিত ইঁদুর, বুঝতে পেরেছে এগুলি ওর খাবার নয়, তাই ফেলে চলে গেছে। বিছানায় বসে মিলি পড়ছিল, মায়ের গলা শুনে খুব খুব করে হাসতে লাগলো, তার বন্ধই হয় না। শেষ। গল্প পড়লাম, ছড়া পড়লাম, কবিতাও পড়লাম। খুব ভালো লাগলো সবাইকে পেয়ে। সবাই কষ্ট করে শুনেছেন, সঙ্গ দিয়েছেন, এই জন্য অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা সবাইকে। শতদল শেষ তো এখন, না? অনেক ধন্যবাদ শতদল তোমাকে, তোমার জন্য এখানে আসতে পেরেছি। হ্যাঁ, অনেকক্ষণ হয়ে গেছে তো, টাইম চলে গেছে। উফ বাবা, রেখে দিই। ধন্যবাদ তোমাদেরকে, অনেক ধন্যবাদ শতদল, তোমাকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। মনে রেখেছো আমাকে, দিদিকে। সবাই ভালো থাকবে। খুব খুশি হলাম সবাইকে দেখে। আদিমা অনেক ধন্যবাদ। অনেক ভালোবাসা সবাইকে। ভালো থাকবেন, তুমিও ভালো থেকো। ফিনিশ, করে দিই, বন্ধ করে দিই। ও তিনিও কলকাতায়, মধুমিতা, আচ্ছা। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। ছেড়ে দিলাম, বন্ধ করে দিলাম।